সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে এসে বিচার মোকাবেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হবার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে কোনো চাপ ছিল না বলেও দাবি করেন তিনি। তবে শীর্ষ আসামিরা পলাতক না থাকলে আইনি লড়াই আরও জমজমাট হতো বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। সহকর্মী মিজান আহমেদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে চলে গুলির মহোৎসব। সরকারি বাহিনীগুলোর হিংস্রতায় প্রাণ হারান প্রায় ১৪০০, আহত হন ২৫,০০০-এর বেশি। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয় ট্রাইব্যুনালে। এরই মাঝে আলোচিত এ মামলার ৩ নম্বর আসামি মামুন হয়েছেন রাজসাক্ষী। দেশে বিদেশে শুরু হয় আলোচনা সমালোচনা। গুঞ্জন রয়েছে সাবেক আইজিপিকে রাজসাক্ষী হবার ক্ষেত্রে বল প্রয়োগ এবং ভীতির সঞ্চার করেছে প্রসিকিউশন। তবে সেই অভিযোগ উড়িয়ে দেন চিফ প্রসিকিউটর। যারা এই বিষয়ে মন্তব্য করেন তারা না জেনে করেন। রাজসাক্ষী আমরা বানাই না। রাজসাক্ষী যিনি হতে চান তিনি আদালতের কাছে অফার করেন। একজন মানুষ যখন নিজে দোষ স্বীকার করবে এবং করে বলবে যে আমি সত্য উদ্ঘাটনের জন্য আমি বক্তব্য দিতে চাই, একটা আদালতের দায়িত্ব হচ্ছে তখন তাকে শোনা, তখন তাকে কন্ডিশনালি অ্যালাউ করবেন। এটাই হচ্ছে ন্যায় বিচার এবং এটাই স্বাভাবিক। সুতরাং আমরা জোর করার তো প্রশ্নই ওঠে না। তিনি স্বেচ্ছায় এটা করেছেন। সৎ সাহস থাকলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড়াবার আহ্বান জানান তিনি। যথাযোগ্য আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল, সেটা তারই আমলে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে তাকে বিচারের মুখোমুখি বিচারের চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত তার। তিনি প্রমাণ করুন যে তিনি নির্দোষ। হাসিনা সহ শীর্ষ আসামিদের অনেকেই পলাতক থাকায় বিচার প্রার্থীদের প্রত্যাশা কতটা পূরণ হবে সেই প্রশ্নের উত্তরও দেন তাজুল ইসলাম। আসামি পালিয়ে গেছে, তা আমাদের ক্ষমতা নেই বিদেশ থেকে তাকে ধরে আনবো। সুতরাং এই অতৃপ্তি থাকতেই পারে, আমাদেরও অতৃপ্তি আছে। অনুপস্থিত আসামির জন্য আমাদের খুব একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় না, কিন্তু উপস্থিত আসামির জন্য একটা জমজমাট লড়াই হয়, সেটা থেকে আমরাও বঞ্চিত হচ্ছি। ৩রা আগস্ট চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আলোচিত মামলার বিচার কাজ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবের সাথে ইতিহাসে প্রথমবারের মতো শ্রম বাজার নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানান, প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের চিন্তা রয়েছে। উপদেষ্টা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো অর্থের ওপরে ভিত্তি করে দেশের অর্থনীতির গতি সচল রয়েছে। তাই প্রবাসীদের কল্যাণে সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করছে তার মন্ত্রণালয়। পরে গেল বছরের ৫ই আগস্টের আগে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরব আমিরাতে যারা জেলে গিয়েছিলেন তাদের সংবর্ধনা দেওয়া হয়। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। আমরা রিইন্টিগ্রেশনে কিছু প্ল্যান নিয়েছি। আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে। বিভিন্ন আবাসিক হোটেল, আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। শনিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেয়ার ঘটনায় ভাটারা থানায় করা মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিসি আরও বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারী ও আবু হোসেন নামে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় অপু নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে।
চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে বিকেলে তারাপুর এলাকার পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিক ও সেলিম মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান, কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিবার জানায়, গত বৃহস্পতিবার গরু আনার জন্য ভারতে যান শফিক ও সেলিম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পদ্মা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে তাদের মরদেহ শনাক্ত করা হয়। তবে দুজনের শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো। স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা নিজেদের অপরাধ ঢাকতে হত্যার কৌশল পরিবর্তন করেছে, নির্যাতন করে মরদেহ ভাসিয়ে দিচ্ছে নদীতে। দীর্ঘ 22 বছর বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র 6 মাসে 2000 নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রাণ আরএফএল শিল্প গ্রুপ। আরও 10,000 কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিনিয়োগ করছে শিল্প গ্রুপটি। শনিবার রাজশাহীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল কারখানায় এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রাজশাহীতে প্রচুর কর্মক্ষম লোক আছে। এই অঞ্চলে প্রাণ আরএফএল গ্রুপের এই উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী জানান, তাদের উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি। এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাওস গেল বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। টুর্নামেন্টে শতভাগ উজাড় করে দিতে চান অধিনায়ক আফিদা খন্দকার। প্রতিপক্ষের র্যাঙ্কিং নিয়ে না ভেবে মাঠের পারফরমেন্সে গুরুত্ব দিতে চান তিনি। দীর্ঘদিন একসাথে ক্যাম্পে থাকায় মাঠে ইতিবাচক সুফল আসবে বলে মনে করেন আফিদা। বিমানবন্দরে নারী ফুটবলারদের ঘিরে উৎসুক জনতার ভিড়। তাদেরকে এক ঝলক দেখতে টিম বাসের পাশে ভিড় জমাচ্ছে সমর্থকরা। এতে যেন খ্যাতির বিড়ম্বনায় পড়তে হলো আফিদা সাগরিকাদের। চোখে নতুন স্বপ্ন আর মনে সফল হওয়ার প্রতিজ্ঞা নিয়ে লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। নিরাপত্তা কর্মীদের সহায়তায় একে একে বিমানবন্দরে প্রবেশ করে লাল সবুজের মেয়েরা, যেখানে মিশন এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই। এজ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তে। র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া অনেকটা এগিয়ে, অবস্থান 21 নম্বরে। লাওসও পিছিয়ে নেই, তবুও অধিনায়ক আফিদার কণ্ঠে আত্মবিশ্বাসের ঝলক। আপনারা তো দেখছেনই যে আমরা মায়ানমারে গিয়ে র্যাঙ্কিং কোনো বিষয় না, সেটা প্রমাণ করেছি। তারপরে জর্ডানেও আমরা সেই প্রমাণটা করছি। ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করব। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একসাথেই রয়েছে দলটি। সেই স্কোয়াডেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এতে দলের বোঝাপড়া হয়েছে আরো শক্তিশালী। ক্যাম্প আমরা তো অনেক আগে থেকেই করতেছি। ক্যাম্পটা করার কারণে আমাদের এত সাফল্য আজকে আসতেছে। তো আমি আশা করব যে ক্যাম্পটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আর আমরা ইনশাআল্লাহ আরো ভালো কিছু করব। আগামী 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চাইলেন আফিদা। দেশবাসীকে আমি বলবো যেন আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন দেশকে আরো অনেক সাফল্য উপহার দিতে পারি। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা। 2 বছর না যেতেই মুখ থুবড়ে পড়ল বিসিবির গ্রিন হাউস ফ্যাসিলিটিস। চারদিক উন্মুক্ত না হওয়ায় স্যাঁতস্যাঁতে উইকেটে হয় অসম বাউন্স। দম বন্ধ পরিবেশে ভ্যাপসা গরমে অনুশীলনে অস্বস্তি বোধ করেন ক্রিকেটাররা। প্রয়োজন অনুশীলনের জন্য এই প্রকল্প যথাযথ নয় বলে অনেক আগে থেকে অভিযোগ করে আসছিলেন সংশ্লিষ্টরা। ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়া এই গ্রিন হাউস ফ্যাসিলিটিস সংস্কারের জন্য নতুন করে অর্থ ব্যয় করতে হচ্ছে বিসিবিকে। কোটি কোটি টাকা খরচ করে বিসিবির একাডেমি মাঠে বানানো গ্রিন হাউস উইকেট প্রকল্প কার্যত শুরু থেকেই অচল। এখানে অনেকটা বাধ্য হয়েই অনুশীলন করে থাকেন ক্রিকেটাররা। ত্রিপলে ঘেরা এই জায়গাটাও অস্বাস্থ্যকর। নির্মাণ ত্রুটিতে ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি। এখানকার মানহীন উইকেটে বোলার ব্যাটার কেউই হন না উপকৃত। তাই মাত্র 2 বছরের মাথায় উইকেটেরও সংস্কার করতে হচ্ছে। ওটা আপনার মতো আমিও শুনেছি, বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না। তারপরও যে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছিল শুনলাম, বাট ওটা রিপেয়ার করা হচ্ছে, তো হয়তো বা ঠিক হয়ে যাবে। দায়িত্ব নেওয়ার পর এই প্রজেক্ট দেখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, এটাই পৃথিবীর একমাত্র গ্রিন হাউস প্রজেক্ট যেখানে উইকেট ঢেকে রাখা হয়। বিসিবি সভাপতির এমন মন্তব্যের পরই সহজেই অনুমান করা যায় এই প্রকল্প কতটা কার্যকর। শুধু তাই নয়, কারি কারি অর্থ ব্যয়ে বিসিবির একাডেমি মাঠে নির্মিত এই উইকেটে কখনোই কোনো বিদেশি দলকে দেখা যায়নি অনুশীলন করতে। প্লেয়াররা হলো আমাদের
সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব, সেটা আমরা সিরিয়াসলি দেখি। বিসিবিতে দেন দরবার প্রায়শই হচ্ছে, তবে গ্রিন হাউস ফ্যাসিলিটিজের মতো লস প্রজেক্ট নিয়ে আলোচনা কতটা হয় কে জানে। শনিবার টুর্নামেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় চূড়ান্ত। 27 আগস্ট শুরু হবে চট্টগ্রামের রিজিওনাল টি-20 লিগ। আসছে এনসিএল এ বরিশাল বিভাগের নানান সমস্যা নিয়ে হয় আলোচনা। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দেয়া হচ্ছে এই বিভাগের হেড কোচের দায়িত্ব। আমার বিশ্বাস রিজিওনাল ক্রিকেট আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার খেলার মানটাও অত তাড়াতাড়ি বাড়বে, যেহেতু এটা প্রত্যেকটা জেলার প্লেয়ারদের মানে পারফরমেন্স করার অপরচুনিটি চলে আসে। দেশের ঘরোয়া ক্রিকেটের ছোট ফরম্যাটে লিগ দাঁড়াচ্ছে 3টা, বিপিএল, এনসিএল এর পর রিজিওনাল টি-20 ক্রিকেট। তাই এই ফরম্যাটের ক্রিকেটার সংকট দূর হবে বলে বিশ্বাস করছেন আকরাম খান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রিকেটকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মিশনে বিসিবি। সেই লক্ষ্যে তৃণমূলের কোচদের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে বোর্ড, জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন হাবিবুল বাশার। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ভালো মানের কোচ তৈরির করার পরিকল্পনা বিসিবির, জানান বাশার। তৃণমূল থেকে উঠে আসছে না ক্রিকেটার, জেলা পর্যায়ে লিগ বন্ধ, আগ্রহ হারিয়ে ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে অনেকে। তৃণমূলে ভালো মানের কোচের অভাবও ক্রিকেটে উন্নতির অন্তরায়। আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ক্রিকেট বিকেন্দ্রীকরণে গুরুত্ব বিসিবির। এরই মধ্যে বেশ কিছু প্রোগ্রাম শুরু করেছে বোর্ড, যার মধ্যে তৃণমূলের কোচদের প্রশিক্ষণ দিয়ে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার উদ্যোগ নেওয়া অন্যতম। একটা তো পরিকল্পনা আছে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, রুট লেভেল নিয়ে কাজ করা। অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা কোচেস আছেন তাদেরকে কীভাবে আরও আপগ্রেড করা যায়, কীভাবে আধুনিক কোচিং দেওয়া যায়। অবভিয়াসলি বায়োমেকানিক্স এখন ক্রিকেটের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা নিয়েও কাজ করতে চাই। বাট আমার আসলে মূল কনসার্ন যে আমাদের যে ক্রিকেটটা সেখানে কীভাবে আমরা আরও ভালো কোচেস প্রডিউস করতে পারি, সেরকম ভালো কোচিং করাতে পারি। কোচদের মান উন্নয়নের দিকে বাড়তি নজর বিসিবির। এরই মধ্যে জাতীয় কোচদের অধীনে কর্মশালাও হয়েছে রাজশাহীতে। সামনে অন্য বিভাগগুলোতে কোচদের জন্য থাকবে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা, যাতে দক্ষ কোচদের মাধ্যমে গড়ে উঠতে পারে তরুণ ক্রিকেটাররা। নতুন যারা খেলতে আসেন তারা যেন শুরুতেই প্রপার কোচিংটা পান। আমরা এই জন্য রুটস লেভেলটার দিকে বেশি নজর দিচ্ছি। আমরা ডিস্ট্রিক্ট কোচেসদের আরও আপগ্রেড করার কাজ করছি। আমরা একটা রিফ্রেশার্স কোর্স করেছি, আর একটা কোর্স হবে সামনে, যেখানে আমাদের ন্যাশনাল কোচেসরা যাচ্ছেন, তাদের সাথে ক্লাস দিচ্ছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্রিকেটে উন্নতির লক্ষ্য বিসিবির। নির্দিষ্ট কাঠামো তৈরির মাধ্যমে ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে চায় বোর্ড। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আসরের সম্প্রচারক সোনি স্পোর্টস নেটওয়ার্ক পাকিস্তানে সম্প্রচার করতে চুক্তির 25% দাবি করেছে, যা আগের চেয়ে 15% বেশি। নিজ দেশে এশিয়া কাপ সম্প্রচার করতে $12 মিলিয়ন গুনতে হবে পাকিস্তানকে, যা নিয়ে বিপাকে পিসিবি। এশিয়া কাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য যেন এক গোলক ধাঁধা। এক সমস্যার সমাধান হলে মাথা চাড়া দিয়ে ওঠে আরেকটা। অনিশ্চয়তা কাটিয়ে এশিয়া কাপ আলোর মুখ দেখলেও সম্প্রচার নিয়ে নতুন সমস্যায় অস্বস্তিতে পিসিবি। ভারত পাকিস্তান সংঘাতের জেরে এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা থাকলেও বিসিসিআই ও এসিসির সমঝোতায় সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। 8 দল নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে বসবে আরব আমিরাতে। এশিয়া কাপ মাঠে গড়ালেও পাকিস্তানের দর্শকেরা টিভিতে দেখতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে এশিয়া কাপের সম্প্রচার সত্ত্ব পাকিস্তানে এই আসর সম্প্রচারের জন্য তারা দাবি করেছে $12 মিলিয়ন, যা চুক্তির 25%, আগের চাইতে 15% বেশি। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে অনাগ্রহী পাকিস্তানের টিভি চ্যানেলগুলো। লাভের আশা কম থাকায় চ্যানেলের মালিকরা বিনিয়োগে উৎসাহী না। এমনকি চুক্তিতে 15% অর্থের পরিমাণ বেড়ে যাওয়ায় বিপাকে পিসিবি, যে কারণে পাকিস্তানি এশিয়া কাপে জমজমাট ম্যাচ দেখা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।